নমস্কার, সকলকে স্বাগত আবারও আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠানে। আপনারা ভালো আছেন আশা করি। মেডিকেল লাইভ, এনবিপি লাইভ, এবং অবশ্যই আপনারা কিন্তু নিয়মিত দেখে অভ্যস্ত আমাদের প্রোগ্রাম। এতগুলো প্রোগ্রাম ফেসবুক, ইউটিউব এবং আমাদের টিভি চ্যানেলে নিয়মিত আপনারা দেখছেন, এবং অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমরা কিন্তু একমাত্র আমরা চাই এটাই। এবং আপনারা অবশ্যই উপকৃত হচ্ছেন আমাদের ডাক্তারবাবুদের পরামর্শগুলো পেয়ে, এবং ডাক্তারবাবুদের পরামর্শের পাশাপাশি যেহেতু ফোন ইন লাইভ অনুষ্ঠান থাকে, আপনারা কিন্তু কথা বলার সুযোগ পান। আমাদের সঙ্গে সরাসরি ফোন ইন লাইভ অনুষ্ঠানে কথা বলতে পারবেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রামে। আজকে উপস্থিত আমাদের মধ্যে ডক্টর এস ভাদুরী। গ্রুপ অফ ডক্টরস থাকেন, এক এক দিন এক একজনকে আমরা পেয়ে যাই। ডক্টর ভাদুরীকে নমস্কার, স্বাগত। নমস্কার ডক্টর ভাদুরী, একটু পেটের রোগ নিয়ে আলোচনা করি। সিজন চেঞ্জ, ওয়েদার চেঞ্জ হচ্ছে, চুল আর ত্বকের ব্যাপারেও জানবো। তার আগে একটু দেখা যাচ্ছে যে পেটটাও গড়বড় হচ্ছে অনেক মানুষের। এই গরম, ঠান্ডা, বসন্তকাল একটু কিন্তু সমস্যা দেখা যাচ্ছে। তো এই পেটের যত্ন আমরা কিভাবে নেব এই সময়টায় একটু প্রথমে জেনে নিই, কি খাওয়া উচিত না উচিত একটু জেনে নিই সবাই। দেখুন, প্রথম কথা বলবো যে পেটের সমস্যা 12 মাসই লেগে থাকে, তবে যখনই সিজন চেঞ্জ হয় তখন একটু কিন্তু সর্দি কাশি যেমন লাগে, তার সাথে পেটেরও কিন্তু প্রবলেমগুলো হয়। কারণ বেশ কিছুদিন, কয়েক মাস একরকম থাকতে থাকতে মানুষ হট করে বুঝে উঠতে পারে না কিভাবে ম্যানেজ করবে। তো এই টাইমটায় বসন্তকালেও কিন্তু আমাদের একটু সচেতন হওয়া দরকার, আমাদের যাতে পেট ঠিক থাকে। অতিরিক্ত রিচ খাবার দাবার কিন্তু আমাদের খাওয়া উচিত না। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু ভেজিটেবলস আছে যেটা কিন্তু এই বসন্তকালে খুব উপকার। তার মধ্যে সজনে ডাঁটা, সজনের ফুল, এই জিনিসগুলো আপনারা কিন্তু বিভিন্নভাবে নিজেদের রান্নার মধ্যে রাখতে পারেন, কারণ এগুলো ইমিউনিটি বুস্টারের কাজ করে। ঠিক আছে, এমনকি সজনের যে পাতাগুলো, ঠিক আছে, ওগুলোও কিন্তু খুব বেশি কিন্তু হেলদি, আর বিভিন্নভাবে খাওয়া যায়। ওগুলো শাক করেও খাওয়া যায়। যতটা কম মানে ওটাকে ফ্রাই করে খাবেন তত কিন্তু ভালো, যত হালকা তেলে খাবেন তত ভালো, অল্প তেলে খাবেন তত ভালো। তো এগুলো কিন্তু আপনাদের ডায়েটের মধ্যে রাখবেন। আর এমনিতেও গুরুপাক খাবার কিন্তু এই যে আস্তে আস্তে গরম আসছে, এই টাইমটায় খাওয়াটা আস্তে খুব বুঝে খেতে হবে, ব্যালেন্স করে চলতে হবে। অতিরিক্ত চর্বি জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করবেন এই সময়, কারণ হঠাৎ একটা ক্লাইমেটের চেঞ্জেস আসছে, আর এখনও কিন্তু স্টেবল হয়নি। রাত্রিবেলা কখনো খুব ঠান্ডা লাগছে, আবার দিনের বেলা গরম লাগছে, এই ক্লাইমেটটা কিন্তু এরকম ফ্লাকচুয়েট করছে। ঠিক আছে, তো এগুলো রাখবেন। আর সবচেয়ে বড় কথা আরেকটা, যেটা জল কিন্তু খাওয়া কমাবেন না। শীতকালে মানুষ জল খাওয়া কমিয়ে দেয়, কিন্তু এখন যে টাইমটা আছে জল খাওয়া কমাবেন না একদম। রাতের ঘুমটা ঠিক রাখবেন, যাতে 7 ঘন্টা রাতে ঘুম হয়, দিনের বেলার ঘুম নয় বা শেষ রাতের ঘুম নয়। সারা রাত ধরে যাতে 7 ঘন্টা থেকে 8 ঘন্টা প্রত্যেক ব্যক্তির, অ্যাডাল্টদের, সেটা কিন্তু ছোট হোক বা বড় হোক সবার জন্য মিনিমাম প্রয়োজন আছে। তো এটা মেনটেন করুন। আর এবার পেটের সমস্যা যেগুলো বলছি, এই টাইমে পেটের ইনডাইজেশনের প্রবলেমটা বেড়ে যায়। ঠিক আছে, হজম হতে চায় না অনেক সময়। কিছু কিছু ওয়াটার বর্ন ডিজিজগুলো হয়ে যায়, অ্যামেবায়াসিস হয়ে যায় অনেক সময়। ঠিক আছে, ডিসেন্ট্রি হয়, ডায়রিয়া হয়। এই সময়ে কিন্তু এগুলো আস্তে আস্তে যত দিন যাবে এগুলো কিন্তু দেখা যায় যে হচ্ছে। ঠিক আছে, সবচেয়ে বড় কথা যে পেট যদি পরিষ্কার না থাকে তাহলে আমাদের কিন্তু ভেতরে টক্সিনটা জমতে থাকে। আমি একটু কথা বলি যে আমাদের অনেক সময় দেখবেন বদহজম হয়ে যায়। দেখবেন স্টুলে যখন যাচ্ছেন, পায়খানাটা যখন করছেন, মাছের আঁশের মতো একটা গন্ধ থাকবে। ঠিক আছে, ওয়াটারি স্টুল হবে, ডায়রিয়া হলে এরকম হয় যখন। তো ওগুলো একটু মাথায় রাখতে হবে যে যাতে ওরকম সিচুয়েশনে না চলে যায়। আর যদি দেখছেন এমনি লুজ মোশন আছে, পাতলা পায়খানা হচ্ছে, দুর্গন্ধ রয়েছে, ঠিক আছে, তাহলে চট করেই কিন্তু ওষুধ খেয়ে ওটাকে বন্ধ করবেন না। এমন খাদ্য খাবার খাবেন যাতে প্রোবায়োটিক থাকে। প্রোবায়োটিক গুলো মানে যেমনি ধরুন আমাদের যে টক দই, তার মধ্যেও কিন্তু প্রোবায়োটিক থাকে। তো প্রোবায়োটিক জাতীয় খাদ্য খাবার গুলো কি হয়, আমাদের ভেতরটাকে ঠিক করে, ভেতরটাকে মানে সুস্থ হতে ভালো মানে হেল্প করে। আরেকটা কথা বলে দিয়ে, এর মধ্যে আমাদের দেখবেন অনেকেরই বাড়িতে যখন ভাতটা বেঁচে যায় রাত্রিবেলা, তখন কি করে ওটা ফ্রিজ করে দেয়, পরের দিন ওটা অন্য ভাতের সাথে মিশিয়ে দেওয়া হয়, অথবা দেখা যাচ্ছে ওই ভাতটাকে গরম করে খাওয়া হচ্ছে। ঠিক আছে, বিভিন্ন বাড়িতে বিভিন্ন রকম ভাবে ওটা খাওয়া হয়। এটাকে অ্যাভয়েড করবেন। একবার ভাতটা যখন তৈরি হয়ে গেল, তারপর সেই ভাতটাকে আর গরম করা একেবারেই উচিত নয়। গরম করলে কি হয়, ব্যাকটেরিয়া ফর্ম করে যায়, উল্টো কাজ হয়।
তার থেকে অনেক বেশি হেলদি এবং স্বাস্থ্যকর এবং এটা খেলে উপকার, সেটা হচ্ছে আপনার যে বেঁচে যাওয়া ভাতটাও সেটার মধ্যে যদি আপনি জল ঢেলে রেখে দেন, ফ্রিজ করবেন না, ফ্রিজে রাখবেন না, এমনি বাইরে একটা পাত্রে ফ্রিজ মানে জল ঢেলে রেখে দেবেন। জল ঢালাটা কেমন হবে, যে আপনার ভাতটা মানে এক কণাও যাতে জলের ওপরে না থাকে, পুরোটা জল দিয়ে ঢেকে দিতে হবে, ভাতটা পুরো জলের নিচে থাকবে। এখানে একটা কেমিক্যাল প্রসেস হয় যেখানে ফার্মেন্টেশন হয়, ঠিক আছে? ফার্মেন্টেশন হলে ওই ফার্মেন্টেড ফুড মানে এই যে ঠিক পচে যাওয়া বলবো না, কিন্তু যে এটা একটা প্রসেস আর কি, যেখানটায় দইতেও হয়, এই যে ভাতটার কথা বললাম আমি জল ঢালা ভাত, তাতেও হয়, ঠিক আছে? পান্তা ভাত যেটা বলা হয়, সেটা কিন্তু পেটের জন্য উপকার। তাতে অনেক রকম একদম অনেক রকম মিনারেলস, ভিটামিনস এর মধ্যে থাকে, শরীরের বডিকে ঠিক করে, আমাদের পেটকে ঠিক রাখে। এইটা কিন্তু আমরা খেতে পারি। তো ভাতটাকে কিভাবে খাবেন সেটাও একটা কিন্তু বড় ব্যাপার রয়েছে। তো এইভাবে, তো তার মধ্যে অনেক কিছু মানে ঝাল দিয়ে না খেয়ে নর্মালি ভাত যেমন খায় সেভাবে ওটা দিয়ে তরকারি দিয়ে, সবজি দিয়ে, যেগুলো আপনারা খাচ্ছেন সেগুলো দিয়ে খেতে পারেন। তো এইভাবে মেনটেন করা উচিত। আরেকটা জিনিস দেখবেন, অতিরিক্ত যখন জল বেরিয়ে যায়, আগেই ওই দোকান থেকে কিনে ইলেকট্রোলাইট খেয়ে নেবেন না, ঠিক আছে? ওটা কি করুন, প্রথমে নুন চিনির জলটা খান বাড়িতে। নুন চিনির জলটা খেলে ওটাই কিন্তু আপনার ডিহাইড্রেশনটাকে কন্ট্রোল করবে। আর যদি ওই সব কিছু খেতে হয়, ইলেকট্রোলাইট যেগুলো দোকানে কিনতে পাওয়া যায়, অবশ্যই ডাক্তারবাবুদের পরামর্শ নিয়েই করবেন ওটা। তাছাড়া নিজে থেকে চট করে ওটা করতে যাবেন না। এইভাবে মেনটেন করুন নিজেদের পেটটাকে ঠিক রাখার জন্য। তো এই সময়টায় জেনারেলি আমরা শুনি ডাক্তারবাবুরা বলছেন যে সজনে ডাঁটা, সজনে পাতা, উচ্ছে, লাউ, ঝিঙে, মানে এইসব সবজিগুলো পেট ঠান্ডা রাখার জন্য খুব উপযোগী এবং এগুলো উপকারী খুব। এগুলো খাওয়াটা নাকি ভালো। আমি ওই যে সজনে পাতার, সজনে ডাঁটার কথা বললাম, ওটা ইমিউনিটি বুস্টার, ঠিক আছে? রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়িয়ে দেয়। এই সময় এটা খেলে খুব ভালো। তার জন্য আপনি দেখবেন সজনের সেটাকে বলে মরিঙ্গা বলে, দেখবেন আজকাল অনেক রকম সাপ্লিমেন্ট বেরিয়ে গেছে মরিঙ্গা বলে, ওগুলো খাবার আমি দরকার নেই। আপনি দেখবেন বাজারে গেলে আজকাল সবগুলোই বিক্রি হচ্ছে। ফ্রেশটা যত বেশি খাবেন তত ভালো, ঠিক আছে? আমি বলছি না কোনোটা খারাপ, কিন্তু আপনার হাতের কাছে যদি ফ্রেশ একটা কিছু পাচ্ছেন, তাহলে আপনি কেন সাপ্লিমেন্টগুলো খাবেন? আপনি ফ্রেশ খাবারটাই খাবেন। তো বাজারে গিয়ে খোঁজ করলেই সবগুলোই পাওয়া যাবে, সজনের পাতাও পাওয়া যাবে, সজনের ফুলও পাওয়া যাবে, সজনের ডাঁটাও পাওয়া যাবে, ঠিক আছে? এইগুলোকে খাবেন এই সিজনে। তার সাথে সাথে এই যত গরম বাড়ছে, দেখবেন যেই সবজিগুলো আছে তার মধ্যে রসালো ভাব বেশি এবং সেগুলো পেট ঠান্ডা রাখে। লাউ তার মধ্যে কিন্তু একটা, লাউ কিন্তু এই সময় খাওয়াটা খুব উপকারী। লাউ, ঝিঙে এগুলো কিন্তু খান। অনেকেরই পেটের গন্ডগোল দেখতে পাচ্ছি, অবশ্যই কিন্তু আপনাদের জন্যই আমি বলবো, আপনারা কিন্তু অবশ্যই খাওয়া দাওয়ার উপর লক্ষ্য রাখুন। ওয়েদার চেঞ্জ, সিজন চেঞ্জ, যখনই দেখবেন শীত পড়ছে বা শীত শেষ হয়ে আবার বসন্ত, গরম আসছে, গরম থেকে বর্ষাকাল আসছে, আমরা কিন্তু নানান সর্দি, কাশি, অ্যালার্জিতে ভুগি, পেটের গন্ডগোলে ভুগি। এটা কিন্তু একটা ক্লাইমেটিক চেঞ্জ, ওয়েদার চেঞ্জের জন্য এগুলো হয়। তাই আজকে এটা দিয়ে শুরু করলাম। ঘরে ঘরে সবাই দেখছি সর্দি, কাশি এবং পেটের গন্ডগোল, পেট ফুলে থাকছে, ফেপে থাকছে, খিদে পাচ্ছে না, এগুলো হচ্ছে। কিন্তু তবে আমাদেরও কিন্তু যত্ন নিতে হবে, ডাক্তারবাবুদের পরামর্শ নিয়ে পথ চলতে হবে, এগিয়ে চলতে হবে। আপনারা হেল্পলাইন নাম্বারেও যেমন খোলা পাবেন, আমাদের নাম্বারেও চলে আসতে পারেন। লাইভ প্রোগ্রাম চলছেন। আজকে ডক্টর এস ভাদুরী আছেন। ওয়ার্ল্ডস ফার্স্ট ক্যান্সার ইউনানি হসপিটাল কিন্তু আমাদের এনবিপি প্রতিষ্ঠানে আছে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। লা এলিগেন্সের বিভিন্ন প্রোডাক্ট আপনারা পাচ্ছেন। লা এলিগেন্স হচ্ছে আমাদের বিভিন্ন চুলের এবং ত্বকের প্রোডাক্ট দিচ্ছে। এটি একটি উইং আমাদের প্রতিষ্ঠানেরই, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারই একটি উইং হচ্ছে লা এলিগেন্স। সব রকম প্রোডাক্ট আপনারা পাবেন, চুলের এবং ত্বকের, স্কিনের। আমি বলি মাথার চুল থেকে পায়ের নখ অবধি সব ট্রিটমেন্ট এনবিপিতে হয়। পঞ্চকর্মা ট্রিটমেন্ট হচ্ছে, আর ক্যান্সার হসপিটালও, যেহেতু ইউনানি ক্যান্সার হসপিটাল রয়েছে, ক্যান্সারেরও ট্রিটমেন্ট হচ্ছে। অবশ্যই হেল্পলাইন নাম্বার টিভিতে থাকে, লিখে রাখুন, কথা বলুন। এবং কলকাতায় আমাদের নিয়মিত চেম্বার আছে ল্যান্সডাউন, খিদিরপুর, হাতিবাগান, আমতলা এবং মধ্যমগ্রাম হেড অফিস। আর হাওড়াতে হাওড়া শিবপুর, বেলুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর।
হাওড়া 3টে চেম্বার হাওড়াতে। এছাড়া সব জেলাগুলোতে আমাদের চেম্বার আছে। আমি একটু আপনাদের বলে দিচ্ছি, আপনারা বাইরের চেম্বারগুলোতে কোন কোন ডাক্তারবাবুদের কখন কখন পাচ্ছেন আপনারা একটু নোট করে নিন। কিন্তু সামনেই বনগাঁ চেম্বার ডক্টর এন ভট্টাচার্য থাকবেন, ক্যানিং এ ডক্টর আর দে, আসানসোলে ডক্টর বি শর্মা, খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল, বহরমপুরে ডক্টর এ হালদার থাকছেন, বহরমপুরে, বাঁকুড়ায় ডক্টর বি শর্মা, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, শ্যামপুরে ডক্টর এস ঘোষাল, বোলপুরে ডক্টর এস ভাদুরী থাকবেন বোলপুরে সামনে রোববার। আচ্ছা, হেরিয়াতে থাকছেন ডক্টর বি শর্মা, মেচেদায় ডক্টর বি শর্মা, ভুবনেশ্বরে আমাদের ওপেনিং আছে নিউ চেম্বার, ভুবনেশ্বরে ওপেনিং আপনারা পাবেন 15 তারিখে ভুবনেশ্বর, এ মাসের 15 তারিখ ভুবনেশ্বর ডক্টর বি শর্মা থাকবেন ওপেনিং এ। সবাই কিন্তু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। নতুন নতুন চেম্বার ওপেন হচ্ছে আপনাদের চাহিদা অনুযায়ী, আপনাদের ডিমান্ড অনুযায়ী। আচ্ছা, ভুবনেশ্বরের পরে বলি হলদিয়াতে এবার ডক্টর বি শর্মা থাকছেন, ঝাড়গ্রামে ডক্টর এ হালদার থাকছেন, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, আরামবাগে ডক্টর এ হালদার থাকবেন, কাকদ্বীপে ডক্টর বি শর্মা থাকছেন, শিলচরে ডক্টর বি শর্মা থাকছেন, আগরতলাতে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, কুচবিহারে ডক্টর এস ঘোষাল থাকছেন, মালদায় ডক্টর এস ঘোষাল থাকছেন, গুয়াহাটিতে ডক্টর বি শর্মা থাকছেন, ডিব্রুগড়ে ডক্টর বি শর্মা থাকছেন, পুরুলিয়াতে ডক্টর এ হালদার থাকছেন এবং পাশাপাশি কিন্তু গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল থাকছেন, দিল্লিতে ডক্টর বি শর্মা থাকছেন, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল থাকছেন। অবশ্যই কিন্তু আপনাদের আমি বলে দিলাম রিসেন্ট চেম্বারগুলি হাওড়া আর কলকাতায় তো রেগুলার, এবং পাশাপাশি আমাদের রিসেন্ট চেম্বারগুলি কোথায় কখন কোন ডাক্তারবাবু অ্যাটেন্ড করছেন সেটাও আমি কিন্তু আপনাদের বলে দিলাম। এবার আসি যে লিভারের প্রবলেম, পেট ফুলে থাকে, গ্যাস অম্বল, অ্যাসিডিটি প্রায় আমরা ফোন পাই। ডক্টর ভাদুরী, লিভারেরও তো যত্ন নিতে হবে। দেখুন, আমাদের পেট ঠিক রাখার জন্য লিভারের একটা কিন্তু বড় রোল আছে। ঠিক আছে, আমাদের যে হজমের জন্য এনজাইমস দরকার সেগুলো কিন্তু লিভার থেকে পাওয়া যায়। তাই লিভারের যদি কোনো সমস্যা হয় অটোমেটিক কিন্তু আমাদের পেটের সমস্যা চলেই আসবে। দেখবেন অনেকের ফ্যাটি লিভার থাকে, যাদের ফ্যাটি লিভার থাকে তাদের কিন্তু 2 রকম 3 রকম প্রবলেম থাকে। হাইপার ফোন নিয়ে আসবো আলোচনায়, একজন ফোনে কেউ আছেন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। বলুন, কি প্রবলেম বলুন। ডক্টর ভাদুরী আমার আছেন। সকালে ঘুম থেকে উঠলে খুব হাঁচি হয়। হাঁচি হচ্ছে? আচ্ছা, ঘুম থেকে উঠলেই ডেইলি হাঁচি হচ্ছে, তাই তো? আমার প্রচন্ড পরিমাণে। এটা কতদিন ধরে হচ্ছে? তো 2 সপ্তাহ 2.5 সপ্তাহ হবে। আগে এরকম ছিল না, তাই তো? না না না। আচ্ছা, এবার আপনি যে ঘুম থেকে উঠছেন না, ওটা কি ওঠার পর আপনি যখন মুখে ধুয়ে জল দিচ্ছেন চোখে মুখে তখন হচ্ছে, নাকি ঘুম থেকে মানে ঘুম থেকে জেগে গেলেই হচ্ছে? ঘুম থেকে উঠে মাটিতে নাম দিয়ে শুনুন। ঠিক আছে, এটা একটা অ্যালার্জির ব্যাপার। আপনি শুনতে থাকুন, আমি বলছি। এটা একটা অ্যালার্জির ব্যাপার। ঠিক আছে, দেখবেন অনেকগুলো হাঁচি দিতেই থাকবেন, দিতে দিতে চোখ লাল হয়ে যাবে। ঠিক আছে, তারপরে যখন সূর্যটা আস্তে আস্তে উঠছে, যত বাড়ছে সময়, দেখবেন আস্তে আস্তে ওটা কমবে। এই জিনিসটাই হয়তো আপনার হচ্ছে। এটা একটা অ্যালার্জিক রিয়াকশন হয় যখনই টেম্পারেচারে ফ্লাকচুয়েট হয়। ঠিক আছে, এটা কি করতে হবে, প্রথমে যখন আপনি নামবেন না, আপনি পায়ের নিচে চটি রাখবেন। ঠিক আছে, ডাইরেক্ট মাটিতে নামবেন না। এটা আরেকটা কাজ করবেন, যদি দেখছেন যে মুখ ধুতে গিয়ে ব্রাশ করার পর চোখ মুখ যখন জল দিচ্ছেন তখন হচ্ছে, তাহলে ঘুম থেকে উঠেই মুখ ধোবেন, কিন্তু চোখটা আস্তে করে এমন ভাবে ধোবেন যাতে নাকে জলটা না লাগে। কারণ এই জায়গাগুলোতে খুব সেনসিটিভ থাকে যাদের অ্যালার্জির টেন্ডেন্সি থাকে। ঠিক আছে, তো তখনও অনেকের হাঁচি হওয়া শুরু হয়। আর এমনিতে ধুলোবালির থেকে অনেক সময় যাদের অ্যালার্জি টেন্ডেন্সি আছে হাঁচি হতেই থাকে, ওটা আলাদা। কিন্তু এই জিনিসটা এরকম সিমটোমেটিক প্রবলেমটা কিন্তু চলে আসে যখন কেউ এই টেম্পারেচারটা ফ্লাকচুয়েট করে। কি হচ্ছে, আপনি তো আগে যখন বিছানায় ছিলেন টেম্পারেচারটা অন্য ছিল, অনেক সময় আপনি হয়তো পা ঢেকেও রাখছেন, যেই নাবলেন আপনার পায়ের কন্ট্যাক্টটা মাটিতে লাগলো, তখনই কিন্তু এই প্রবলেমটা হওয়ার চান্সেস থাকে। আপনার সেটাই হচ্ছে। এটা করে দেখুন, যদি দেখছেন কমছে তাহলে খুব ভালো, যদি দেখছেন কমছে না তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। তাহলে তার ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্ট করার আগে জেনে নিতে হবে আমাদের কিভাবে হচ্ছে। সেটা সম্ভব তখনই যখন আপনি আমাদের কাছে আসবেন, আমাদের চেম্বারে এসে আমাদেরকে দেখাবেন। তার জন্য এইটা ট্রাই করুন, 2-1টা দিন কমলে প্রথম দিন থেকেই বন্ধ হয়ে যাবে জিনিসটা। ঠিক আছে, যদি না হচ্ছে তবু হচ্ছে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন হেল্পলাইন নাম্বারে। আমরা ট্রিটমেন্ট করলে দেখবেন আপনার অ্যালার্জিক টেন্ডেন্সিটা নর্মাল হয়ে যাবে এবং আপনার এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে।
অনেক মানুষেরই দেখবেন এই যে আনলিমিটেড যখন হাঁচি শুরু হয় কন্টিনিউ হতে থাকে 20টা 30টা হাঁচি, কোল্ড অ্যালার্জি, এগুলো প্রপার ট্রিটমেন্ট দরকার। আইজি টেস্ট করে রক্ত পরীক্ষা করে প্রপারলি ট্রিটমেন্ট এনবিপি তে হচ্ছে, কিন্তু ডাক্তারবাবুরা সেই জন্যই এই সুপরামর্শ দেন। হাঁচি কাশি, আবার অনেকে স্কিনে অ্যালার্জি, চুল করছে, রক্ত বেরোচ্ছে, অনেক ফোন পেয়েছি আমরা, তাই জন্য এই বিষয়গুলো বললাম। তো এই অ্যালার্জি প্রবলেমগুলো কিন্তু আমাদের আয়ুর্বেদের মাধ্যমে সুস্থ করা সম্ভব, এবং সেটা ডাক্তারবাবুরা বারবার বলেছেন। এনবিপি তে আসুন, এনবিপি উনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার হেল্পলাইন নাম্বার রয়েছে। লিভারের যত্ন নিয়ে কথা বলছি। হ্যাঁ, তো লিভারের যে ব্যাপারটা বললাম, এবার দেখুন যাদের ফ্যাটি লিভার থাকবে তাদের মধ্যে দেখবেন হাইপার অ্যাসিডিটি থাকে, তারা দেখবেন বেশিরভাগই মানে কি হয়, ঘুম থেকে উঠে দেখবেন একটা বড়ি খেতে হয়, না হলে সারাদিনটা খুব বাজে যায়, কষ্ট হয়। তো ওই জিনিসটা বোঝাচ্ছে যে আপনার কিন্তু লিভারে কিছু সমস্যা হয়তো আছে। যখন আপনি ইউএসজি করবেন তাহলে দেখবেন যে হয়তো সেখানে ফ্যাটি লিভার দেখাবে, এবং ব্লাড টেস্ট করলে দেখা যেতে পারে ওখানে এসজিওটি এসজিপিটি এগুলো হাই আছে। তো এই জিনিসগুলো দিয়ে মানে লিভার ফাংশন টেস্ট করলে কিন্তু ওগুলো ধরা পড়তে পারে এইভাবে। আবার অনেক সময় কি হচ্ছে, লিভারের প্রবলেম থাকলে আপনি আরো কয়েকটা সিমটম দেখতে পাবেন, সেটা হচ্ছে স্কিনের উপরে দেখা যাবে। একটা তো বললাম পেটের গন্ডগোল থাকতে পারে, আর একটা দেখা যাবে স্কিনের উপরে কিন্তু বিভিন্ন ধরনের দাগ আসতে পারে, সাদা দাগ আসতে পারে, কালো দাগ আসতে পারে, বা মুখটা আগে থেকে কালো হচ্ছে সেটা হতে পারে। এই প্রবলেমগুলো কিন্তু আসতে পারে। অনেক সময় দেখা যায় যে লিভার প্রবলেম থেকে দেখা যায় গোটা ওঠে আমাদের গালে বা শরীরে বিভিন্ন জায়গায়, ফুসকুড়ি মতো বা গোটা গোটা ওঠে। এইগুলো কিন্তু লিভারের যে প্রবলেম আছে তার একটা সিমটম। তো সেটা স্কিন ডিজিজ বলে এভাবে বলা যাবে না, লিভারের প্রবলেম থেকে ওই প্রবলেমগুলো এসছে, মানে কোনো ইনফেকশিয়াস ডিজিজ না, কিন্তু লিভারের প্রবলেম থেকে ওই রোগটার সৃষ্টি হয়েছে। তো এভাবে করে কিন্তু আমাদের জানতে হবে যে লিভারটাকে মানে লিভারের প্রবলেম আছে। এবার লিভার ঠান্ডা রাখতে গেলে কি করতে হয়, এটা একটু আলোচনা করা দরকার। প্রথম কথা, আমাদের সব ওই খাবারগুলো বর্জন করা উচিত যেগুলো থেকে লিভার খারাপ হয়। তার মধ্যে কি আছে, অ্যালকোহল একটা বড় ব্যাপার, টোবাকো একটা বড় ব্যাপার, তামাকটা আমরা কিভাবে যে সবাই খায়, হয় পানে জর্দা দিয়ে খাচ্ছে, বা কেউ খৈনি হিসাবে খাচ্ছে, বা কেউ হচ্ছে যে সিগারেটের মাধ্যমে খাচ্ছে। সিগারেট খেলেও কিন্তু পেটের মধ্যে আমাদের ওই তামাকটা কিন্তু প্রবেশ করে, কারণ যখনই আপনি সিগারেটটা টানছেন আপনি ধোঁয়াটাকে বের করছেন, কিছু বেশিরভাগ ধোঁয়াটা লাংসেও চলে যাচ্ছে, ক্ষতি করছে। আর ওই যে থুতুটা আপনার যে স্যালাইভাটা, ওটা কিন্তু আপনি গিলে নিচ্ছেন, গিলে নিলেই কিন্তু ওটা কিন্তু আপনার স্টমাকে চলে যাচ্ছে, তাহলে সেখান থেকেও কিন্তু প্রবলেম আসে। ঠিক আছে, তো দেখা যাবে যাদের এই যে টোবাকো নিচ্ছে বা অতিরিক্ত অ্যালকোহল নিচ্ছে তাদের কিন্তু এই প্রবলেমটা হয়, পেটের গন্ডগোলও হতে পারে, আবার অনেকের ক্ষেত্রে কনস্টিপেশনের প্রবলেমও কিন্তু দেখা দেয়। তো যারা অনেক দীর্ঘদিন ধরে এগুলো প্র্যাকটিস করছে, এগুলোকে আমাদের বর্জন করা উচিত। তারপরে কি, বাইরে থেকে যে কিনে খাওয়া জিনিসগুলো, বাইরের জিনিসগুলো, সেই বাইরের থেকে ভাজা পোড়া জিনিসগুলো যতটা অ্যাভয়েড করা যায়। এমন নয় যে আমি কোনোদিন খাইনি, সেটা নয়, আমি আপনাদেরকে যে বলছি, হ্যাঁ মিনিমামটা খেতে হবে, মিনিমাম। হঠাৎ হয়তো সারা মাসে একদিন থেকে দুদিন আপনি খেলেন, অল্প পরিমাণে খেলেন, সেটা আলাদা কথা, কিন্তু আপনি যদি রেগুলার খেতে থাকেন তাহলে কিন্তু আপনার লিভারের প্রবলেমটা কিন্তু বাড়তে পারে। ভাজা পোড়া তেল মশলা ফাস্ট ফুড কম খেতে বলছেন ডাক্তারবাবু, মাসে একদিন, তাহলে কিন্তু লিভারটাকে ঠিক রাখা সম্ভব। আচ্ছা বলুন, ফোনে কেউ এসছেন? হ্যালো, বলুন। হ্যাঁ বলুন, নমস্কার, বলুন। গুড ইভিনিং আপনাদের, ম্যাডামকে আপনাকে গুড ইভিনিং। তো আমি মানে ডাক্তারবাবুদের প্রোগ্রামটা দেখার জন্য খুবই ট্রাই করি, যখনই মানে আমি ইয়েতে থাকি, মানে একটু রেস্টে থাকি, তখনই আমি ডাক্তারবাবুর প্রোগ্রামটা খুব ফলো করি। হ্যাঁ বলুন, কি সমস্যা বলুন। তো হ্যাঁ, তো আমার একটা অনিশ্চিত প্রবলেম হচ্ছে, ভীষণ অ্যাসিডিটি হচ্ছে। কতদিন ধরে হচ্ছে আপনার? অনেকদিন মানে কতদিন? প্রায় বছর খানিক ধরে ভুগছেন কি? 1 বছর হবে? না না, আমার এমনি ক্রনিক আছে। হ্যাঁ, তো এখন কতদিন তো হচ্ছে, মানে এখন একটা 5 মাস হয়ে গেলে, মানে কিরকম মানে গলা গলা করবে, পেট ভারী হয়ে যাবে, পটি ঠিকভাবে হচ্ছে না, পেট ভারী হবে, আবার কোনো সময় আবার দুবার করে পটি হচ্ছে, কোনো হাড় হচ্ছে, মানে ঠিক করে হচ্ছে না, রোজ মানে খেতে ইচ্ছে করছে না, পেট ভারী হয়ে যাচ্ছে।
মানে হ্যাঁ, কোনোদিন আচ্ছা। একটা খিদে পায় না যে আমি খাবো, মানে একটা খাবার একটা কোনো আকৃতি আমার হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি শুনতে আচ্ছা আপনি শুনুন। শুনুন, বলে দিচ্ছেন ডাক্তারবাবু কি করতে হবে, বলে দিচ্ছেন, শুনুন। আমি ডাক্তারবাবুদের প্রোগ্রাম দেখি। হ্যাঁ, ঠিক আছে। আপনি শুনুন এবার টিভিতে, হ্যাঁ টিভিতে শুনুন দেখুন, ডাক্তারবাবু বলছেন আপনার কেসটা যে আপনার। কথাটা বলছি আপনি মন দিয়ে শুনুন আর ওইভাবে চলুন। হ্যাঁ। আপনি আমার কথা যদি শুনতে পাচ্ছেন তো ঠিক আছে, এবার মন দিয়ে শুনুন। হ্যাঁ, কি মেন ব্যাপারটা, আপনার পেট ভার হয়ে থাকছে কারণ পেট ঠিকমতো খালি হচ্ছে না, তার মানে আপনার পায়খানাটার সমস্যা রয়েছে, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে পেট আবার আরো ভার হয়ে থাকে কখন, যখন পায়খানা পরিষ্কার হয় না এবং অতিরিক্ত মাত্রায় গ্যাস ফর্ম করে, ঠিক আছে? এবং এই গ্যাস ফর্ম করলে তখন আপনার খিদে পাবেই না। পেটটা তো খালি থাকলে আপনার খিদেটা পাবে, কিন্তু অতিরিক্ত মাত্রায় যদি গ্যাসে ফুলে থাকে পেট, তখন খিদেটা পেতে চায় না, কারণ পেটের হজমটা ঠিক মতো হয়নি। মানুষের যখন মেটাবলিজমটা বা এই পাচন ক্রিয়াটা ঠিক মতো হয়, তারপরে যখন খাবার মানে দরকার চায়, বডি যখন চায় খাবার, তখনই কিন্তু দেখবেন আপনার খিদেটা পেয়েছে। কিন্তু যদি আপনার দেখা যাচ্ছে পেট ভরেই রয়েছে, পেটটা ঠিক মতো হজম হয়নি, অটোমেটিক দেখবেন খিদেটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এইখানে আপনার কিন্তু চেক করে দেখার দরকার আছে যে আপনার লিভারটা ঠিক কাজ করছে কিনা। লিভারে ফ্যাটি লিভার নেই তো, বা লিভারে অন্য কোনো প্রবলেম হয়নি তো, এটা কিন্তু দেখে নেওয়া খুব দরকার। কারণ যদি লিভার ফাংশন খারাপ হয়ে যায় একবার, তাহলে কিন্তু বিভিন্ন সমস্যা আসবে। প্রথম ছোট ছোট সমস্যা থাকে, পরে কিন্তু বড় বড় সমস্যাও লিভারের থেকে চলে আসে এবং আলটিমেটলি বড় বড় রোগের সৃষ্টি হয়ে যায়। ঘাবড়াবেন না, যারই এই প্রবলেম আছে ঘাবড়াবেন না, কারণ এর চিকিৎসাও আছে, চিকিৎসা করাতে হবে। শুধু আপনারা যদি টিভিতে প্রোগ্রাম শোনেন, তাতে কিন্তু কেউ সুস্থ হবেন না। তাতে আপনারা একটা গাইডলাইন পেলেন কি করা উচিত কি করা উচিত না। তার পাশাপাশি যে আমরা বলে দিই যে আমাদের চেম্বারে এসে দেখাবেন, ওই জিনিসটা কিন্তু ফলো রাখবেন। কারণ ওষুধ আপনাকে সুস্থ করবে, আমার কথা নয়। কথা দিয়ে আপনি জানতে পারছেন যে তার ট্রিটমেন্ট আছে কিনা, ট্রিটমেন্টটা করালে কোনো ফল পাবেন কিনা, সঠিক ফল পাবেন কিনা, আপনার উপকার হবে কিনা, এইটা আপনি জানতে পারবেন আমাদের প্রোগ্রামের মাধ্যমে। এবং তার যে ট্রিটমেন্ট আছে সেটাও জানতে পারলেন। এবার ট্রিটমেন্টটা করাতে কিন্তু আপনার আমাদের কাছে আসতে হবে সঠিক জায়গায়। এনবিপিতে আসুন, আমাদের যে কোনো ব্রাঞ্চে আসুন, একই ধরনের ট্রিটমেন্ট। যে কোনো ডাক্তারবাবুকে দেখাবেন, আমাদের এখানে একজন ডাক্তারবাবু নয়, গ্রুপ অফ ডক্টরস আছে, অনেক ডক্টরস আছে, তাদের ট্রিটমেন্ট প্যাটার্নটা একই হবে এবং ওষুধ কিন্তু একই ধরনের ওনারা দেবেন, ঠিক আছে? এবং আমাদের ওষুধ আমাদের নিজেদেরই ওষুধ থাকে, মোস্ট অফ দ্য মেডিসিনস আমাদের নিজেদেরই তৈরি করা ওষুধ। কেন? কারণ আমরা চাই যে সঠিক ওষুধটা, সঠিক পরিমাণের ওষুধটা আপনারা যাতে গ্রহণ করতে পারেন, নিতে পারেন, খেতে পারেন, এবং তাহলে কি হবে, রেজাল্টটা বেটার আসবে, তাড়াতাড়ি আসবে। সারা জীবন ধরে আপনার ওষুধ খেয়েই গেলেন, কোনো কাজ হলো না, সেই ওষুধে সেটা তো আর চিকিৎসা হলো না, সেই চিকিৎসার কোনো দাম নেই। আমাদের এখানে আসছে যার যেমন রোগ আছে, যতটা রোগ কম বেশি মানে অল্প সমস্যা বেশি সমস্যা, সেই অনুযায়ী কিন্তু ট্রিটমেন্ট হবে এবং সেই অনুযায়ী কারো তাড়াতাড়ি সেরে যায়, কারো একটু বেশি সময় লাগে। কিন্তু সারবেন, সেটা রোগটা সারার মতো কিনা, কতদিন, একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া দিয়ে দেওয়া হবে, সবকিছু কিন্তু এখানে ডাক্তারবাবুরা খোলামেলা ভাবে বলেন। এমন কিছু না যে আপনাকে দুটো কথা বলবে, আপনার কথা শুনবে না, আপনি আপনার মতো বলেই গেলেন, ডাক্তারবাবু শুনলেন না, তা নয়। আপনি বলবেন, ডাক্তারবাবুরা শুনবে, সঠিক পরামর্শটা দেবে এবং সঠিক চিকিৎসার মাধ্যমে আপনাকে সারিয়ে তুলবে। সব সময় ডাক্তারবাবুরা অক্লান্ত পরিশ্রম করেন। আমি বারবার বলি, চেম্বারে প্রচুর পেশেন্ট আসেন, তাদের কথা শোনেন, তাদের প্রেসক্রিপশন করেন, ওষুধ দিতে হয়, তারপর আমাদের টিভি প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করেন, লাইভগুলো, যাতে আপনারা কথা বলার সুযোগ পান আমাদের লাইভ প্রোগ্রামে। দেখুন, পেটের গন্ডগোল নিয়ে আলোচনা শুরু করলাম, এই ওয়েদার চেঞ্জ, সিজন চেঞ্জ, লিভার প্রবলেমে চলে এসেছি। একজন ফোনও করলেন, এই যে বারবার পেট ফুলে থাকা, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, ডাক্তারবাবু বলেন কিন্তু ফ্যাটি লিভার, এবং ঘরে ঘরে কিন্তু শোনা যাচ্ছে আজকাল ফ্যাটি লিভার। স্পাইসি ফুড, ফাস্ট ফুড, তৈলাক্ত খাবার একটু বর্জন করতে হবে। শীতকালে অনেকে একটু স্পাইসি ফুড ভালোবাসেন, কিন্তু গরমকালে আবার হালকা পাতলা খেতে হবে। শরীরটাকে ঠিক রাখতে হবে, মানে ওয়াটার কন্টেন্ট যাতে ঠিক থাকে আমাদের বডির, সেই দিকে নজর রাখতে হবে। পেটটাকে সুস্থ রাখতে হবে, ঠান্ডা রাখতে হবে। যার জন্য বলেই দিলেন ডাক্তারবাবু, লাউ, ঝিঙে, সজনে ডাঁটা, উচ্ছে, এইসব সবজি এখন খান।
নিজেকে খাদ্য খাবারের দিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে নিজেকে সুস্থ রাখতে গেলে, এবং অবশ্যই উপকৃত হতে বাধ্য আপনারা। আচ্ছা, আরেকজন কেউ আছেন দেখে নি ফোনে। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমি পশ্চিম মেদিনীপুর বলছি। পশ্চিম মেদিনীপুর থেকে? হ্যাঁ বলুন, কি প্রবলেম বলুন। আপনার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, একটু খোলা জায়গায় যান। আমি হচ্ছে দীর্ঘদিন ধরে গ্যাসের প্রবলেমে ভুগছেন? আচ্ছা, আপনার বয়স কত? বয়স কত? 54 গ্যাস হয়ে যাচ্ছে এবং একই প্যান্ট। আচ্ছা, আপনার পায়খানা পরিষ্কার হয়? ওটা পরিষ্কার হয় ওই ছেলে থেকে পায়খানাটা পরিষ্কার হয়ে যায়। পায়খানা পরিষ্কার হয় কি? পায়খানা হয় মোটামুটি পরিষ্কার। আচ্ছা আচ্ছা, আর অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, আর রাতে ঘুম ঠিক মতো হয়? মোটামুটি 3 ঘন্টা। আচ্ছা, আর খাদ্য খাবার কেমন খান? মানে সেদ্ধ খাবার খান? আপনার কথাগুলো কেটে যাচ্ছে, শোনা যাচ্ছে না ঠিক মতো, আমরা পুরোটা শুনতে পাচ্ছি না আপনার কথাগুলো, আবার বলুন। গ্যাস, অম্বল, অ্যাসিডিটি বললেন, আর আপনি কি খাবার দাবার একদম আঝালা আতেলা খাচ্ছেন? না স্যার, একবার কখনো খাই না। 14 বছর একই প্যানক্রিয়াটিস হয়েছে বলে বাদ দিয়ে দিই। আজকে আচ্ছা, প্যানক্রিয়াটাইটিস হয়েছিল তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, সুগার কি নরমাল আছে? হ্যাঁ, সুগার নরমাল, কিন্তু এখন ওই আপার অ্যাবডোমেনটা ব্যথা লাগে, ভীষণ দুর্বল, মাথা ঘোরায়, সকাল থেকে বললে মাথা ঘোরাতে থাকে। আজকে প্রায় 14 বছর ধরে ক্লিয়ন খাচ্ছি, 10,800 300 খাচ্ছি। আচ্ছা, আপনি কোনো ইউএসজি করেছেন? হ্যাঁ, ইউএসজি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, এমআরআই, লাইটিং, এগুলো সব করেছি পরীক্ষা। তবু মানে এইসব মুখটা টক লাগছে আর দুর্বল। না, আমি বলছি যে ইউএসজি তে কি বেরিয়েছিল, কোনো কিছু খারাপ বেরিয়েছিল? না না, ইউএসজি তো ফ্যাটি লিভার বলে বলছি। ঠিক আছে, এবার শুনতে থাকুন। ফ্যাটি লিভার, এটা নিয়ে শুনতে ডাক্তার থাকুন, বললেন। হ্যাঁ। এবার টিভিতে শুনুন, ফোন রেখে টিভিতে শুনুন। এই যে কথাগুলো আমি কেনগুলো এতগুলো আরেকজন প্রশ্ন আছেন, করি, নিয়ে নেবেন, হ্যাঁ। তারপরে একবারে উত্তরটা দেবেন। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, হ্যালো, ফোনে কেউ একজন আছেন বলুন। হ্যালো, আমি আছি। হ্যাঁ, তো কথা বলুন, কথা বলুন। হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে বলছেন? কোথা থেকে? নিমতলা থেকে। নিমতলা থেকে। কি প্রবলেম বলুন, ডাক্তার বাহাদুরি আছেন তো লাইভে? নিমতলা থেকে। আচ্ছা, কি প্রবলেম বলুন, কি রোগ আছে বলুন। সমস্যা কি বলুন? আমার পাছায় খুব যন্ত্রণা হচ্ছে। কোন জায়গাটায়? পাছায় যন্ত্রণা হচ্ছে। কোন জায়গায়? পাছায় যন্ত্রণা হচ্ছে। মানে সেটা কোথায়? পাইলস আছে নাকি? পাইলস? বাঁ দিকে। হ্যাঁ, আপনার বয়স কত? হ্যাঁ, বয়সটা কত হয়েছে? 65। না, 65। হ্যাঁ, আপনার কি পায়খানা কেমন হয়? বয়স 65। শুনতে পাচ্ছি, আপনার পায়খানা কেমন হয়? পায়খানা বহুত দেরি হয়। হ্যাঁ, তার মানে ঠিক আছে, constipation, পাইলস। দেরি হয়। হ্যাঁ, বুঝতে আচ্ছা, পেরেছি। ঠিক আছে, ঠিক আছে, আপনি শুনুন, শুনতে থাকুন। শুনুন, টিভিতে শুনুন, ডাক্তারবাবু বলছেন, আলোচনা করছেন। হ্যাঁ, আচ্ছা, প্রথম আমি উত্তরটা দিচ্ছি, যার ওই 14 বছর ধরে প্রবলেম গুলো যে রয়েছে, এটা একটা বড় সমস্যা। Pancreatitis। দেখুন, আমি এতগুলো প্রশ্ন করে 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 একটা জায়গায় গেলাম যে ওনার ইউএসজি রিপোর্টে ফ্যাটি লিভার ধরা পড়েছে, liver, ঠিক আছে, হ্যাঁ। এইটা একটা বড় ব্যাপার। আর ওই জন্যই বোধহয় গ্যাস অম্বল হ্যাঁ, এইটা কমছে না আপনার, তাই জন্য, ঠিক আছে। এবার ফ্যাটি লিভারটা অনেকে গুরুত্ব দেয় না, ভাববে যে ফ্যাটি লিভার অনেকেরই থাকে। একটু আগেও আপনি যে কথাটা বললেন যে ফ্যাটি লিভার আছে তো কি হয়েছে, না, ফ্যাটি লিভার একটা বড় সমস্যা। ফ্যাটি লিভারের গ্রেড আছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, তারপর কি আছে, গ্রেড আর বাড়ছে না, তারপরে অন্য রোগে টার্ন হচ্ছে, ঠিক আছে। তার জন্য ফ্যাটি লিভারকে একেবারে অবহেলা করবেন না। আর পেটের গন্ডগোলের বড় কারণ হচ্ছে ফ্যাটি লিভার, ঠিক আছে। দেখবেন যারা ধরুন অতিরিক্ত ড্রিঙ্ক করে,
তাদের কিন্তু তাদের ভুঁড়িটা বেড়ে যায়। শরীর যদি বাড়ুক না বাড়ুক, চেহারা বাড়ুক না বাড়ুক, তাদের ভুঁড়ি বেশি থাকে। আপনি দেখেই বুঝে যাবেন যে এটা অ্যালকোহল থেকে হয়েছে, অতিরিক্ত মদ খাবার জন্য হয়েছে। সেটার থেকে একটা ফ্যাটি লিভার হয়, যেটাকে বলা হয় অ্যালকোহলিক ফ্যাটি লিভার, খুব মারাত্মক। এবং সেটা যদি কন্ট্রোল না করেন, অনেকে খুব বাজে বাজে রোগে চলে যাবেন কিন্তু বলছি। আবার অনেকের কি হয়, তারা হয়তো নেশা করেনি না, মদ টদ কিছুই খান না, কিন্তু ফ্যাটি লিভার হয়ে গেছে। কিভাবে হয়েছে? হয়েছে তার খাদ্য খাবারের ধরন থেকে। খাদ্য বা খাবারের মধ্যে অতিরিক্ত স্পাইসি, অতিরিক্ত মানে কি বলবো, অয়েলি ফুডস, কষিয়ে রান্না, বাইরের খাবার বিশেষ করে, সেগুলো থেকে কিন্তু হবে। কারণ সেই তেল মশলাগুলো কিন্তু ভালো থাকে না। এটাই মাথায় রাখতে হবে। আমি তেল মিনিমাম খাবো, বাড়ির রান্নায় খেতে হবে। তেলটা একটা বড় জিনিস, শুধু ফ্যাট না, মানে লিভার না, এটা কিন্তু আমাদের হার্টকেও গন্ডগোল করে। ট্রাইগ্লিসারাইড যেটা আমরা পাই লিপিড প্রোফাইল টেস্ট করলে, সেখানে ট্রাইগ্লিসারাইড হাই থাকা মানে আপনার গন্ডগোল কিন্তু শুরু হয়ে গেছে। আপনার ব্লাড সার্কুলেশনেও প্রবলেম আসবে, হার্টেও প্রবলেম আসার চান্সেস বেড়ে যাবে। তো ওটাকে তেল, আপনি দেখুন একটা রান্নায় না অনেকে ভাবে কি তেল দিয়ে দিলে রান্না ভালো হয়ে গেল। আপনি একটা ভাবুন তো, আপনি একটা রান্না করছেন, তার মধ্যে বেশি করে তেল দিয়ে দিলেন, সবকিছু নেড়ে জল দিয়ে দিলেন, সেই রান্নাটা ভালো হবে? হবে না। রান্না ভালো বা টেস্টি হয় মশলায়। বিভিন্ন ধরনের মশলা পরিমাণ ঠিক রেখে সঠিক টাইমে সেটাকে মেশাতে হয়, সঠিক জালে ওটা রান্না করতে হয়। এবং মানে এটা একটা আর্ট। ঠিক আছে, যেটা মনে হয় ডাক্তারবাবু, আমি অনেককেই বলি কম তেল মশলায় রান্না ভালো হলে এটা হাতের গুণ। একদমই তাই। এক গাদা মশলা তেল দিয়ে একটা জগা খিচুড়ি তৈরি করে, ওটা তো মুখে একটু ভালো লাগবে, কিন্তু শরীরের পক্ষে খুব ক্ষতি। আর আপনি একটা জিনিস দেখবেন, একদমই তাই, রেস্টুরেন্টে গেলে মানে ডিশগুলো খুব, তাদের যে গ্রেভি হয়, কিন্তু ওটা গ্রেভিটা তৈরি করে রেখে দেয়, কিন্তু 2 রকম 4 রকম গ্রেভি তৈরি থাকে। একটা গ্রেভি ধরুন মানে মাছের আইটেমের সাথে মেশাবে, কোনটা ডিমের আইটেমের সাথে, কোনটা চিকেনে, কোনটা মাটন, এরকম আলাদা আলাদা। কোনটা দেখবেন আপনি হয়তো চিকেনে যে গ্রেভিটা পাচ্ছেন, হয়তো আপনি ইয়ে খাচ্ছেন, কি বলে ওটা, পনির খাচ্ছেন, তার মধ্যে ওই রকমই টেস্ট, কারণ ওদের গ্রেভিটা একই থাকে। একদম মিশিয়ে দিয়ে একটু রান্না করে তেল মিশিয়ে দিয়ে দিল, ওপরে তেলগুলো ভাসে, দেখবেন ওটা রান্নার আর্ট না, বা ওই রান্নাটা ভালো না শরীরের পক্ষে। আপনি একদম ফ্রেশ জিনিস রান্না করে খাবেন, অল্প তেলে খাবেন। ইন্ডিয়ান মশলা যত খুশি দিন, ইন্ডিয়ান স্পাইস, ইন্ডিয়ান কিচেন হচ্ছে একটা ফার্মেসির মতো, কিন্তু সেখানে অনেক রকম মেডিসিন আছে, সবই মানে বেনিফিট, একদম সব শরীরকে বেনিফিট দেবে। গরম মশলা কোনো না কোনো রোগের কারণে লাগবে, এবং কোনো না কোনো রোগ প্রতিরোধ করার ক্ষমতা থাকে তাদের। তো সেগুলো ইউজ করুন, কিন্তু সেগুলো তেলে ভেজে ফেলে তার গুণাগুণটা নষ্ট করবেন না। একদম হালকা তেলে রাঁধুন। আজকাল তো উইদাউট অয়েল কুকিং টেকনিক বেরিয়ে গেছে, বিভিন্ন অ্যাপারেটাস বেরিয়ে গেছে, সেগুলোর মধ্যে রান্না করুন একদম। তো এইভাবে করে করুন, তাহলে দেখবেন হেলদি থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার যেটা কনস্টিপেশনের প্রবলেম, মানে বলছেন যে আপনার ব্যথা হচ্ছে পেছনে, তার মেন কারণ হচ্ছে কনস্টিপেশন। সেখান থেকে হয়তো আপনার পাইলস হয়ে গেছে, আপনি বুঝতে পারছেন না। পাইলসের ব্যথা খুব সাংঘাতিক, আপনার হয়তো সেটাই হচ্ছে। হ্যাঁ, একটা পাইলস হতে পারে, আরেকটা বড় কিন্তু ফিস্টুলা হয়ে যেতে পারে। ফিস্টুলাটা আরো ডেঞ্জারাস। আপনি একটা সাইড করে বলছেন, তো আমি তাই জন্য বলছি, দেখবেন যে অনেক সময় সেখান থেকে পুজ মতো বেরাতে পারে, দুর্গন্ধ থাকবে সেখানে, দুর্গন্ধ। একজন পেশেন্ট এসে বলছে যে তার হাজবেন্ডের ফিস্টুলা হয়েছে, বলছে এত দুর্গন্ধ, বমি পেয়ে যাচ্ছে পরিষ্কার করতে গিয়ে, কিন্তু করতে হচ্ছে। ঠিক আছে, ওইটা ভেতরে ঘা, একটা নালী ঘা বলে যেটা, ঠিক আছে, নালী ঘা হয়ে যাচ্ছে, ওটা অনেক দূর অবধি গড়াতে পারে, এবং মানে অনেক বড় রোগ ডেকে আনতে পারে ওটা। ঠিক আছে, ফেলে রাখবেন, একদম ফেলে রাখবেন। 65 বছর বয়স, নিমতলা থেকে হাতিবাগানে চলে আসুন, আমাদের চেম্বার আছে, ইমিডিয়েট ট্রিটমেন্ট করান, একদম পাইলস, ফিশার, ফিস্টুলা যাই হোক ট্রিটমেন্ট করান। আচ্ছা, আরেকজন বোধহয় কেউ আছেন ফোনে, একটু দেখে নি কে আছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি দিনাটা থেকে বলছি। আচ্ছা, কোন জেলা এটা? এটা দিনাটা, কুচবিহার। কুচবিহার, আচ্ছা কুচবিহার দিনহাটা। হ্যাঁ বলুন, বলুন কি সমস্যা? বলি কি যে গ্যাস আর কোষ্ঠবেদন, যে পায়খানা ক্লিয়ার হয় না। কার হচ্ছে না? আপনার ছেলের বয়স কত? ছেলের বয়স 30। ছেলের খাদ্য খাবারে কি কি খায়?
মানে আপনার রান্না করা কি কি খাবার খায় বলুন তো একবার। রান্না খাওয়া তো শাক সবজি খায়, হ্যাঁ, ও তো মাছ মাংস অত ভালোবাসে না, অত খায় না, নিরামিষই বেশি খায়। আচ্ছা, হ্যাঁ, ছেলেটা হচ্ছে মানে খাওয়ার রুচিও কম আছে, খেতেও পারে না। আর হচ্ছে ও বানান করতে করতে তারপরে একটু পেট শক্ত শক্ত হয়ে থাকে। আচ্ছা, আর ইয়ে কি আছে মানে পায়খানা কি ক্লিয়ার হয়? না, পায়খানা ক্লিয়ার হয় না তো। আচ্ছা, চেহারা কেমন? চেহারা একদম হ্যাংলা। আগে ওর চেহারা ভালো ছিল, ওর এরকম ওর করে তারপর চেহারা একদম ভেঙে গেছে, একদম পাতলা হয়ে গেছে চেহারা। আচ্ছা, কোনো কি অসুখ বিসুখ হয়েছিল না শুধু এই পায়খানার থেকে? না না, অসুখ বিসুখ করে কোনো কিছু নেই, অনেক ডাক্তার করতে দেখেছি, পরীক্ষা নিরীক্ষা সব করেছি, কোনো কিছু নাই, সব ওকে। আচ্ছা, এখন হচ্ছে সমস্যা হচ্ছে গ্যাস অ্যাসিড হচ্ছে, তাই তো? হ্যাঁ, গ্যাস অ্যাসিড আর পায়খানা ক্লিয়ার হচ্ছে না। হ্যাঁ, আপনি একটা কাজ করুন, ওনাকে একবার আলট্রাসোনোগ্রাফি করান, ঠিক আছে? লিভারটা কেমন আছে দেখতে হয়, ওটা করিয়ে আমাদের কুচবিহারেই আমাদের সেন্টার আছে। কুচবিহারে কোথায় বসে? হ্যাঁ, আপনি একটা কাজ করুন, আমাদের যে হেল্পলাইন নাম্বার দেখুন হলুদ রঙের যাচ্ছে ওই লাল লাল বর্ডারের মধ্যে, টিভির দিকে তাকান, টিভিতে দেখুন, দেখুন দুটো নাম্বার দেয়া আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। ঠিক আমার নিচে, এই যে আমার আঙুলের নিচে নিচে দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ওই দুটো হ্যাঁ, ওই নাম্বার দুটো লিখুন, লিখে জিজ্ঞাসা করুন কুচবিহারে কোথায় বসছে, ওখানে নিয়ে গিয়ে দেখিয়ে নিন ছেলেকে, এই প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে, ঠিক আছে? কারণ ওর সলভ করতে চাইলে এসে দেখাতে হবে, 30 বছর ঠিক আছে? এত কম বয়স, এখন যদি এটা বাড়াবাড়ি হয়ে যায় তখন কিন্তু অন্য সমস্যা হবে। আপনি ওখানে ছেলে আমার খুবই খারাপ, আমি ছেলের জন্য কত কিছু করতেছি, না না, এইটা করুন আগে, সুস্থ থাকলে ছেলে আর সব ঠিক হয়ে যাবে। প্রথম হচ্ছে সুস্থতা, মানুষ যদি সুস্থ থাকে জীবনে তাহলে আর সবকিছু মানুষ অর্জন করতে পারে। যদি মানুষ সুস্থই না থাকে তাহলে কিছু লাভ নেই। একটা মানুষ চেহারাটা বড্ড রোগা হয়ে গেছে, রোগা হয়েও গেছে। হ্যাঁ, তো কি বলুন তো, মেইন ব্যাপার হচ্ছে মানুষ সুস্থ থাকতে হবে। সুস্থ থাকতে গেলে যা করতে হবে করতে হবে, সেখানে কোনো কম্প্রোমাইজ করলে চলবে না। অনেকে ভাবে আমার এইটা তো অল্প হয়েছে, রোগটা অল্প, আরেকটু বাড়ুক তারপরে দেখবো। অনেকে আছে যে কাউকে কিছু জানালো না, মাকে বাবাকে বা ছেলে মেয়েদের জানালো না, রোগটাকে পুষে রেখে ওই লুকিয়ে লুকিয়ে এনে ওষুধ খেয়ে নেয়, যখন বাড়াবাড়ি হয় জানতে পারলো না। কিন্তু রোগ আটকানো যায় না, যখন ওটা আপনার হাতের কন্ট্রোলে চলে যাবে, বাইরে চলে যাবে, আপনি যখন আর সহ্য করতে পারবেন না, তখন যখন জানবে না সবাই, তখন ডাক্তারের কাছে ছোটাছুটি করেও দেখবেন যে হাতে সময় নেই, রোগটা সারানোর মতো টাইমই পাচ্ছেন না। তাই আপনার ছেলের বয়সটা খুব কম, এখন নিয়ে আসুন, ঘাবড়ানোর কিচ্ছু নেই, চিন্তা করবেন না, সুস্থ হয়ে যাবে আপনার ছেলে। শুধু একটাই করতে হবে যে আপনি নিয়ে এসে দেখাতে হবে। আমাদের ডাক্তারবাবুরা ওখানে বসেন, আপনি হেল্পলাইন নাম্বারটা কল করুন, আর এখনই করুন, করে জেনে নিন কখন বসতে হবে, কবে যেতে হবে, কিভাবে যেতে হবে, তাহলেই দেখবেন ঠিক হয়ে গেছে। কুচবিহারেই যখন চেম্বার, আর একদম ফেলে রাখবেন না, আপনি খুব দুঃখ প্রকাশ। দিনাটার থেকে কুচবিহার আসতে মাত্র 1 ঘন্টা লাগে। কুচবিহারেই তো এনবিপির চেম্বার। এক্ষুনি একবার হেল্পলাইন নাম্বার বলে লেখা দেখুন, লাল রঙের বক্সে হলুদ কালারের নাম্বার দুটো রয়েছে, মোবাইল নাম্বার, ফোন করুন। কুচবিহারে নেক্সট ডেটেই ছেলেকে একবার আনুন। মা তো জানি, বুঝি, মায়েদের খুব চিন্তা সন্তানদের নিয়ে। 30 বছরের সন্তান আপনার, মাছ মাংস খায় না, শাকসবজি খায়, কিন্তু পটি ক্লিয়ার হচ্ছে না, পেটের গন্ডগোল, এবং বললেন রোগা ভীষণ, চেহারাটা খুবই খারাপ। তো আপনি অবশ্যই একবার যোগাযোগ করুন, হেল্পলাইন নাম্বার খোলা, আপনি যোগাযোগ করুন, নির্দ্বিধায় নিঃসংকোচে আপনি সুস্থ হয়ে যাবে ছেলে, এই ভরসা রাখুন। এনবিপিতে এলে কেউ হতাশ হচ্ছে না, এনবিপি আবার আপনার হারিয়ে যাওয়া হাসি মুখ ফিরিয়ে দিচ্ছে আপনাদের। হেল্পলাইন নাম্বার খোলা। আমরা এবার কিন্তু একটু ইয়েতে যাই, ইন্টারভিউগুলো একটু অল্প করে দেখাবো, পুরোটা না অবশ্যই, কারণ আবার আমরা ফিরবো তো আপনাদের ফোনও নেব। আপনারা একটু 4-5 মিনিট একটু ইন্টারভিউ দেখুন, পেশেন্টরা কে কি বলছেন, তারপর আবার আমরা স্টুডিওতে ব্যাক করব। লাইভ প্রোগ্রাম চলছেন, ডক্টর এস ভাদুরী আছেন, আর অবশ্যই সঙ্গে থাকুন। আপনার নাম? রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টিও আর্থ্রাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থ্রাইটিস কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন?
অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম যেটা নিচ্ছেন সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ। কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিওআর্থ্রাইটিস। এই অস্টিওআর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ। এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না, দাঁড়ানোই ব্যালেন্স ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, তাই তো? এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি। কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দেখিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টি-সিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টি-সিসিপি কত এসছে? 3.44। আর যখন আপনি এসছিলেন আরএফ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নরমাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন, যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে, যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সবকিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? অল্প করে শোনালাম পেশেন্টদের ইন্টারভিউ, কারণ আপনারাও তো ফোনের জন্য অপেক্ষায় থাকেন। চলে আসুন, আমাদের লাইভ চলছে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের আমাদের প্রোগ্রাম চলে।
আর হেল্পলাইন নাম্বারও খোলা থাকছে। আর ডক্টর ভাদুরী তো আজকে আছেনি। আমরা লিভারের যত্ন নিয়ে কিন্তু কথা বলছিলাম। এই যে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, এত ফোন পাই, ফ্যাটি লিভার, এবং তারপরে কিন্তু ডাক্তারবাবু বলেন সিরোসিস অফ লিভার, লিভার ক্যান্সার, এই রোগগুলোও কিন্তু বাড়ছে দিনে দিনে। তাই লিভারের যত্ন নিতে হবে। কিন্তু আমরা বসে থাকলে হবে না যে ফ্যাটি লিভার আছে, হচ্ছে, ঘরে ঘরে শুনছি, ঠিক আছে, কিন্তু ওষুধকে কন্ট্রোল করতে হবে। লিভার ভেরি ইম্পর্টেন্ট একটা অর্গান, কিন্তু লিভার, কিডনি, হার্ট, ব্রেন, এগুলো খুব খুব ইম্পর্টেন্ট। সুতরাং এগুলো ফেলে রাখা একদমই ঠিক না। যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারবাবুদের পরামর্শ নেওয়া খুব দরকার। ডাক্তারবাবু, এই যাদের খুব পেটের রোগ, একটু কি যোগা, প্রাণায়াম, মেডিটেশন, হাঁটাহাঁটি, মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক, এটাও একটু হেল্প করে সাইড বাই সাইড? হ্যাঁ, অবশ্যই। দেখুন, আমাদের খাদ্য অভ্যাসটা ঠিক রাখতে হবে। প্রথম কথা, যে খাওয়া দাওয়াটা ঠিক রাখতে হবে, যেটা এতক্ষণ আলোচনা করছি। দ্বিতীয় হচ্ছে, আমাদের এই যে খাদ্য খাবারগুলো খাচ্ছি, সেগুলো খুব শরীরের মধ্যে ভালো করে কাজ করে যখন আমরা নিয়মিত একটু ব্যায়াম করি। ব্যায়ামটা হতে পারে আপনি হাঁটাচলা করছেন, কেউ সুইমিং করছে, সাঁতার কাটছে, কেউ যোগাভ্যাস করছে, কেউ জিমে যাচ্ছে, যার যেটা ভালো লাগছে। তবে এর মধ্যে বলবো সবচেয়ে সেফ এবং খুব মানে সবাই করতে পারে, সেটা হচ্ছে যোগ ব্যায়াম। যোগ ব্যায়ামেরটা কিন্তু যে কেউ করতে পারে, যে কোনো বয়সে করা যায়, সবার জন্য। এবং সুবিধে আছে কি, আপনি ঘরে বসেই করতে পারছেন, আপনার তার জন্য এদিক ওদিক যেতে হচ্ছে না। এই যোগাভ্যাস করলেও আপনার এটা মানে করলে কিন্তু আপনার এটা এক ধরনের ব্যায়াম। সেখানে কি কি হবে, আপনার বডির ব্লাড সার্কুলেশন ঠিক হবে। প্রথমে ব্লাড সার্কুলেশন ঠিক হলে কি হবে, আপনার যে খাদ্যর যে পুষ্টিটা সারা শরীরে খুব সুন্দর করে পৌঁছবে, কোথাও বাধা পাবে না। দ্বিতীয়ত কি হচ্ছে, আপনার বডির ফ্লেক্সিবিলিটি, মানে আপনি যে নড়াচড়া করছেন, হাঁটাচড়া করছেন, দেখবেন অনেকের না বলে কি হট করে একটা টান ধরে গেল, একটু মানে বসা থেকে উঠতে গিয়ে কোমরে টান ধরে গেল, এগুলো হচ্ছে ফ্লেক্সিবিলিটির অভাব। মানে মাংসপেশিগুলো ঠিক মতো ফ্লেক্সিবল না, মানে ওদের মুভমেন্ট গুলো ঠিক নেই, তার জন্য একটু বেকায়দা হলেই চট করে টেনে ধরে। ঠিক আছে, যদি ওটা অভ্যাস থাকতো যে সব সময় বিভিন্নভাবে যোগ ব্যায়াম করছে, বা ধরুন হাঁটাচলা করছে, ব্যায়াম করছে, তাহলে কিন্তু এটা চট করে তাদের লাগবে না। ঠিক আছে, এটা গেল। তার সাথে সাথে কি হয়, যে আমাদের যে হরমোনগুলো, যোগ অভ্যাস করলে কি হয়, আমাদের যে হরমোনগুলো সেগুলো ঠিকমতো নিঃসরণ হয়। এটা যখন ঠিকমতো আমাদের সে থেকে বেরোবে, গ্ল্যান্ডস থেকে বেরোবে, অটোমেটিক তার ফাংশনটা বেশি বেশি করে করতে পারবে। ধরুন ভালো হরমোনটা যখন বেরোবে, আর সেগুলো কি হয়, ভালোটাই বেরোয়, খারাপটা তো আর বেরোবে না। ঠিক আছে, থাইরয়েড গ্ল্যান্ড ধরুন আপনার কাজ করছে না ঠিক মতো, তাহলে যোগ অভ্যাস করলে দেখা যাবে যে সেই যোগ অভ্যাসগুলো যেগুলো থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে, সেটা স্টিমুলেট হলে অটোমেটিক দেখা যাবে থাইরয়েড হরমোনটা ঠিকমতো বেরাচ্ছে এবং সে ঠিকমতো কাজ করতে পারছে, মানুষ ভালো থাকছে। তো প্রত্যেকটা ব্যাপারেই কিন্তু তাই, তার জন্য বলবো এইটা করা উচিত। হাঁটাহাঁটি হোক, যোগ ব্যায়াম, হ্যাঁ যোগ ব্যায়ামটা তার মধ্যে সবচেয়ে বেস্ট। তার সাথে শরীরকে অক্সিজেন সাপ্লাই দেওয়া হয় বেশি করে, কিভাবে, প্রাণায়ামের মাধ্যমে। প্রাণায়াম হচ্ছে শরীরকে অক্সিজেন দান করে, এবং যত বেশি শরীরে অক্সিজেন ঢুকবে, মানুষ তত বেশি সুস্থ হতে থাকবে। আচ্ছা, আরেকজন কেউ আছেন? হ্যাঁ বলুন। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি, তন্দন ঘোষ আমার নাম। হ্যাঁ বলুন। আমি একটু স্যারের কাছে জানতে চাই, আমার মাথার চুলগুলো একদম উঠে আসছে। আচ্ছা, বয়স কত? বয়স আমার এখন মোটামুটি 30 বছর বয়স। আচ্ছা, সিগারেট টিগারেট খান কিছু? স্যার, সিগারেট বিল খুব কম পরিমাণ। আচ্ছা আচ্ছা, এবং আপনার খাওয়া দাওয়ার ধরনটা একটু বলুন। স্যার, খাওয়া দাওয়ার ধরন যেরকম মাছ, মাংস, ডিম খাই, সেরকম খাই। অতিরিক্ত কি মশলা বা অতিরিক্ত কি তেল মশলা কষিয়ে রান্না খান? না 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 স্যার, না স্যার, ঘরোয়া যেরকম রান্না ওরকম। একদম ঘরের খাবারই বেশি খাচ্ছেন, তাই তো? একদম একদম। রাতে ঘুম ঠিক মতো হচ্ছে? স্যার, ঘুমটা খুব কম হচ্ছে স্যার। মানসিক কি চাপ রয়েছে? মানসিক চাপ বলতে অর্থনৈতিক ভান্ডার দিয়ে খুব দুর্বল, তো একটু মানসিক চাপ আছে, ওটা নিয়ে। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, আমাদের যে চুলের সমস্যা বা যে কোনো শারীরিক সমস্যা, শুধু কোনো পার্টিকুলার একটাই যে কারণ থাকবে সবার জন্য এক হবে তাই নয়। ঠিক আছে, কারো ক্ষেত্রে আপনি শুনতে থাকুন, আপনি শুনুন। কারো ক্ষেত্রে দেখা যায় যে তার যে খাদ্য খাবার খাচ্ছে, সেই খাদ্য খাবারগুলো ভালো নেই, তার জন্য তার গন্ডগোল হতে পারে। কারো দেখা যাচ্ছে পুষ্টির ঘাটতি পড়ছে, কারো দেখা যাচ্ছে আয়রন কমই আছে শরীরে, কারো দেখা যাচ্ছে মানসিক চাপ এতটা বেশি যে তার ঘুম ঠিক মতো আসছে না, সেখান দিয়ে একটা ক্ষতি। এবং মানসিক চাপ থাকায় যে খারাপ হরমোনটা, স্ট্রেস হরমোনটা বেরোচ্ছে, সে শরীরকে নষ্ট করছে।
এই অনেকগুলো কারণ কিন্তু থাকতে পারে, ঠিক আছে। তো এটার জন্য প্রথম কথা হচ্ছে আপনি একটু মেডিটেশন করা শুরু করুন। আমার কথাগুলো মনে হবে যে জানতে চাইলাম কি ওষুধ দেবে, বলছে মেডিটেশন করতে, নিশ্চয়ই তার কোনো কারণ আছে বলে বলছি। আপনার যে মানসিক চাপ কমানোর জন্য ওষুধে কমাতে পারে না, কিন্তু আপনার মনকে শান্ত করার জন্য আপনি প্রাণায়াম করুন, মেডিটেশন করুন, ধ্যান করেন, ঠিক আছে। এবং এবং তার পাশাপাশি আপনার চুলটা মেইনটেইন করার জন্য, চুল যাতে নোংরা না পড়ে, চুলের মধ্যে যাতে খুশকি না আসে, এবং চুলটা যাতে মানে স্ক্যাল্পটা আমাদের স্ক্যাল্প যে মানে তালুটা ওটা যাতে হেলদি হয়, ঠিক আছে। তার জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আমাদের। সেই প্রোডাক্টগুলো পেতে হলে আপনি আমাদের হেল্পলাইন নাম্বার যে যাচ্ছে হলুদ রঙের নাম্বার দুটো, ওগুলোর মধ্যে ফোন করুন, আপনাকে বলে দেবে কিভাবে কোথায় পাবেন। আপনি যদি চুলের যত্ন একদম, আর আপনার যে বর্ধমানে থাকেন বললেন, বর্ধমানে আমাদের চেম্বার হয়, পারলে একবার আমাদের ওখানে এসে ডাক্তারবাবুকে দেখিয়ে নিন। উনি আপনাকে মধ্যমগ্রাম খুব কাছে, একদম হ্যাঁ হাতিবাগানও আছে, সেখানে চেম্বারে দেখিয়ে নিন। যদি আপনার কোনো ইন্টারনাল আরো কোনো প্রবলেম থেকে থাকে, ওনারা দেখলে তারপর ওনাকে বলতে পারবে আপনাকে, আরো যখন আপনার সাথে আলোচনা করবে, তার ওষুধ খেলে দেখবেন সবগুলো সমাধানই কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, সব প্রবলেম কিন্তু সমাধান হয়ে গেছে। হ্যাঁ, হেল্পলাইন নাম্বার টিভিতে আছে, দেখুন, একটু লিখে রাখুন। আর এবার বলুন, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, পরেও আবার দেখতে পাবেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি বাড়িপুর থেকে বলছি। আচ্ছা বলুন। বলছি মানে আমার মুখে না আঁচিল বেরোচ্ছে, মুখে, গলায়। আচ্ছা আচ্ছা, খুব আঁচিলের সমস্যা। আচ্ছা আচ্ছা, কবে থেকে হয়েছে? কতদিন হচ্ছে এটা? 6-7 মাস হলো হচ্ছে, মানে ছোট ছোট আঁচিল এরকম বেরিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আমাদের লাইলিগেন্স আছে, ঠিক আছে, যেখানে স্কিনের বিভিন্ন ধরনের এইসবের ট্রিটমেন্ট হয়, সেখানে আপনাকে একদিনে কিন্তু ওইগুলো আমরা ঠিক করে দিতে পারবো, একদিনে আঁচিল উঠে যাবে। তবে একটা জিনিস, এটা হচ্ছে ভাইরাল ইনফেকশন। আপনার যেটা করতে হবে, আপনার যেই টাওয়েল গুলো ইউজ করছেন না, সেগুলো যেখানে যেখানে লাগবে সেখানে কিন্তু এই আঁচিলগুলো ওঠার মানে চান্সেস থাকবে, কারণ এটা একটা বলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই ভাইরাসটা থেকে এই আঁচিলগুলো হয়, ঠিক আছে। এটা ছোঁয়াছুঁই, আপনার থেকে আপনার বাড়ির অন্য কারোরও হতে পারে, আপনার জিনিস যদি ব্যবহার করে, এটা মাথায় রাখবেন। তাই এগুলোকে পুষে রাখবেন না। অনেকে বলে এগুলো আমার লাকি, কোনোদিন রোগ কোনোদিন লাকি হয় না কারোর জন্য, ঠিক আছে, এটা একটা কিন্তু সমস্যা। আপনি একটা কাজ করুন, আমাদের সাথে যোগাযোগ করুন এই হেল্পলাইন নাম্বারে, আমাদের সেন্টারে যাবেন, একটা দিন লাগবে, আপনার আঁচিল কিন্তু সব আমরা তুলে দেব, ঠিক আছে। আর তাতে কোনো কষ্টও হবে না আপনার। বাহ, ধন্যবাদ, যোগাযোগ করে নিন। আঁচিল নিয়ে দারুণ একটা খবর পেয়ে গেলাম। ডক্টর ভাদুরী বলেন একদিনে ট্রিটমেন্টে আপনার আঁচিল কিন্তু তুলে দেওয়া হবে। যারাই আঁচিলের সমস্যায় ভুগছেন, কালো কালো স্পট আঁচিল, হ্যাঁ আঁচিল যেগুলো হয় কালো কালো, ওগুলো একদিনে কিন্তু রিমুভ করা হবে। ট্রিটমেন্ট সেন্টারে একদিন চলে এলেই হবে, শুধু হেল্পলাইন নাম্বারে ফোন করে আসতে হবে, 9830235527 অথবা 37। সুতরাং আমরা যে পেটের গন্ডগোল নিয়ে আলোচনা করছিলাম, লিভার প্রবলেম নিয়ে, সেখানেও কিন্তু আমাদের যোগা, প্রাণায়াম এবং হাঁটাহাঁটি, এক্সারসাইজ, খাদ্যাভ্যাস সবটাই কিন্তু ঠিক মতো মেনটেন করতে হবে, তবেই আমরা সুস্থ থাকতে পারবো। আর পঞ্চকর্মা তো পাশাপাশি আমাদের আছেই। হ্যাঁ, দেখুন, আয়ুর্বেদের কিন্তু একটা বড় অংশ কিন্তু কাজ করে হচ্ছে পঞ্চকর্মা। এই পঞ্চকর্মা নিয়ে কিন্তু আলোচনা খুব কম হয়, চারিদিকে কিন্তু এই ব্যবস্থা নেই বলে আলোচনাও হয় না। ডাক্তারবাবুরা বিভিন্ন জায়গায় চেম্বারে বসেন, ওষুধ নিয়ে আলোচনা করেন বা শুধু রোগ নিয়ে আলোচনা করেন, কিন্তু কি কি ট্রিটমেন্ট আছে আয়ুর্বেদায় সেটা কিন্তু জানতে হবে। আমাদের কাছে কিন্তু সেই সব ব্যবস্থাগুলো আছে বলে আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে পারি যে পঞ্চকর্মা ট্রিটমেন্টের গুণাগুণটা কি। দেখুন, পঞ্চকর্মা হচ্ছে 5 রকম কর্ম আছে আমাদের, বিশেষ কর্ম থাকে। সেই কর্মগুলো মানে ক্রিয়া, কিছু ধরনের কিছু পদ্ধতি। সেই পদ্ধতিগুলো যদি একজন পেশেন্টের উপরে অ্যাপ্লাই করা যায়, তাহলে পেশেন্ট কিন্তু সুস্থ হয়ে যায়। কেন সুস্থ হয়? কারণ সেই পদ্ধতির মাধ্যমে শরীর থেকে অপ্রয়োজনীয় জিনিস, শরীরের ভেতর থেকে টক্সিন যেগুলোকে বলা হয়, সেগুলোকে, বিষাক্ত জিনিসগুলোকে কিন্তু বের করে দেওয়া হয়। সাধারণভাবে কিন্তু আমাদের শরীরের একটা ন্যাচারাল সিস্টেম আছে আমাদের শরীর থেকে খারাপ জিনিস বেরিয়ে যাওয়ার। সেটা কি দিয়ে সাধারণত বেরায়? সেটা বেরায় আমাদের মল, মূত্র এবং ঘাম দিয়ে। কিন্তু যদি আপনার শরীরে রোগ জন্মে গিয়ে থাকে এবং সেটা অনেক দিন ধরে আপনি পুষে রেখেছেন বা ধরুন রয়েছে, সারছে না, তাহলে ওই
যে টক্সিনটা বা বিষাক্ত জিনিসটা যেটা শরীরের মধ্যে থাকছে সেটা বাড়তে থাকে এতটা মাত্রায় যে তখন শুধু আমাদের মলমূত্র ঘাম দিয়ে কিন্তু পুরোটা বেরোতে পারে না, শরীরে জমতে থাকে এবং জমতে জমতে একটা টাইমে কি হয়, সে একটা বড় রোগের আকার ধারণ করে। এই পঞ্চকর্মার মাধ্যমে সেই এক্সট্রা যে শরীরের মধ্যে নোংরা জমে থাকছে বা বিষাক্ত জিনিস জমে থাকছে সেটাকে বের করে দিয়ে শরীরটাকে আমরা কি বলি, শোধন করা হলো। ঠিক আছে, শোধন করে দেওয়া। দেখেন না অনেক সময় ভগবানের নাম নিয়ে অনেক কিছু শোধন করে দেওয়া হয়, কারো আংটি শোধন করে দেওয়া হয়, এইটা ওটা শোধন করে দেওয়া হয়। তেমনই কিন্তু আয়ুর্বেদের মাধ্যমে, আয়ুর্বেদের পঞ্চকর্মার মাধ্যমে বডিটাকে শোধন করা হয়। এটা হচ্ছে একটা তার বিশেষ গুণ। এবার যখন আপনার বডিটা পরিষ্কার থাকলো তখন সেখানে কিন্তু আর রোগ আসতে পারবে না, আর যে রোগটা আগে ছিল সেটাও কিন্তু কমে আসবে। তার পাশাপাশি যে আমাদের ওষুধ চলবে, দেখবেন আপনি এই পুরো রোগটার থেকে নির্মূল হয়ে গেছেন। এইটা হচ্ছে পঞ্চকর্মার ব্যাপার। এবং এটা পঞ্চকর্মাটা কি একটা থেরাপির প্রসেস, যেখানে একটা পরিকাঠামো দরকার। মানে আপনাকে চেয়ারে বসিয়ে তো পঞ্চকর্মা দেওয়া যাবে না, একটা পরিকাঠামো দরকার। সেই পরিকাঠামোটা কিন্তু ভারত আছে, ভারতবর্ষের খুব কম জায়গাতেই আছে এই ব্যাপারটা। ঠিক আছে, তো এইটার ব্যাপারেও যদি আমাদের কোনো আপনার কোনো এর নলেজ থাকে যে আপনাকে কেউ বলেছে যে পঞ্চকর্মা করতে হবে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ডাক্তারবাবুদের তত্ত্বাবধানে কিন্তু এই ট্রিটমেন্টগুলো আপনার হবে। আর যদি আমাদের ডাক্তারবাবুদের দেখান তাহলে ওনারা যদি প্রেসক্রাইব করে তাহলে তো সেই ব্যবস্থা আমাদের এখানে পেয়ে যাচ্ছেন। দুটো ব্যাপারেই আপনি আমাদের এখানে কিন্তু পঞ্চকর্মা নিতে পারবেন। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। কি সমস্যা বলুন, ডাক্তারবাবু আছেন বলুন। হ্যাঁ, আমরা এখানে ওই দেখাই ইয়েতে হাওড়া। হ্যাঁ, বালিটিকুড়িতে যাই আমরা। হ্যাঁ, বালতিগুড়িতে আমাদের, হ্যাঁ। আজ কি সমস্যা নিয়ে কথা হয়, স্যারের সঙ্গে দেখা হয়, কথা হয়। আচ্ছা। আঁচিল নিয়ে বলছে এটা আঁচিল। আঁচিল আছে অনেক রকম, লাল লাল আঁচিল। আচ্ছা, না আমি বলে দিচ্ছি, যেটা লাল আঁচিল, ঠিক আছে, ওটাকে ঘাটাঘাটি করবেন না, ওটাকে কোনোদিন কোনো কিছু দিয়ে ফুটিয়ে দেবেন না। ওটা রক্ত আঁচিল বলে ওটাকে, ঠিক আছে, লাল রঙের, ওটাকে ঘাটবেন না। আরো যে আঁচিল গুলো থাকে ওটাকে কোনো সময় নখ দিয়ে খুঁটে দেবেন না, কিন্তু আমি বলছি ভেতরে ব্লাড থাকে। আরো যে আঁচিল গুলো থাকে কালো কালো, ঠিক আছে, ওইগুলোর কথা বলছি, ওটা একদিনেই তুলে দেওয়া যাবে। ওগুলোকে তুললে ক্ষতি নেই। এই আঁচিলগুলো অনেক সময় ক্ষতিকারক হয়, অনেক সময় ক্ষতিকারক হয় বলে তাই এটাকে নাড়ানাড়ি করুন। ঠিক আছে, না ঠিক আছে, চলে আসুন, কোনো চিন্তা নেই, হলে অসুবিধে নেই। ঠিক আছে, কালো আঁচিল হলে তুলবো, লাল আঁচিল হলে নিয়ে আসুন, নিয়ে আসুন, অসুবিধা নেই। আচ্ছা, কেমন আছেন? এনবিপির ওষুধ খেয়ে ভালো আছেন তো? এনবিপির ওষুধ খেয়ে তো আমি তো আর্থারাইটিসে দেখাতাম, কিন্তু ও আবার হাজবেন্ডের কিডনি দেখানো হচ্ছে। আপনার আর্থ্রাইটিস, হাজবেন্ডের আবার কিডনি। আপনি ভালো আছেন তো? আমারটা বন্ধ করে দিয়েছি, আমারটা 1.5 মাস ওষুধ খেয়ে আমারটা বন্ধ রেখেছি। ভালো আছে, ভালো আছে। কিন্তু এ পাচ্ছি আবার হাজবেন্ডেরটা দেখাচ্ছেন, হাজবেন্ডেরটা দেখাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, কিডনি সমস্যা হয়ে গেছে, 7-8 মাস হয়ে গেছে। দাসনগরে দেখাচ্ছেন? বালতিকুড়ি? বালিটিকুড়িতে, হ্যাঁ বালতিকুড়িতে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আপনিও ভাববেন না, এটাও ঠিক হবে, আঁচিলও ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আঁচিলও ঠিক হয়ে যাবে, ভাববেন না। যদি কালো আঁচিল হয় আমরা তুলে দেবো, অসুবিধে নেই। হ্যাঁ, যোগাযোগ করে আসবেন, কবে ডেট পাচ্ছেন সেটা দেখে নিন। আর হাজবেন্ডকে দেখাচ্ছেন, এখনো যদি দেখাতে থাকেন, যেভাবে ডাক্তারবাবুরা বলছে ঠিক সেইভাবে মেনে চলবেন, দেখবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে, দেখুন নিজেরা ডাক্তারি করবেন। হ্যাঁ, রোগ তো কাউকে বলে আসে না, যে কোনো মানুষের রোগ হতে পারে। সে তার মানে সে খুব শক্তিশালী হোক তারও রোগ হতে পারে, যে খুব দুর্বল তারও রোগ হতে পারে। কিন্তু রোগটা, বুদ্ধিমানের কাজ হচ্ছে রোগটা যখনই আপনি বুঝলেন তার চিকিৎসা করানো। এবং আয়ুর্বেদ চিকিৎসার লাভটা এটাই যে এটার কোনো সাইড এফেক্ট হবে না।
এবং গোড়া থেকে রোগটাকে সারাবে। কারোর জন্য সময় একটু বেশি লাগবে, কারোর জন্য একটু সময় কম লাগবে। ওনার যেটা দেখলাম ব্যথা, উনি 1.5 মাস ওষুধ খেয়েই ভালো আছে। উনি ভালো আছে বলেই ওনার হাজবেন্ডকে আবার দেখিয়েছে, এটা একটা বোঝার ব্যাপার আছে। কেন ওনার হাজবেন্ডকে নিয়ে এলেন, নাই আনতে পারতেন। 1.5 মাসে ভালো আছে, উনি 1.5 মাসে ভালো আছে, চলছে কিডনি ট্রিটমেন্ট একদম। তার জন্যই ওনার স্বামীর এত ক্রিটিক্যাল রোগটাকে নিয়েও কিন্তু এসছেন, কারণ ওনার ভরসা হয়েছে 1.5 মাস ওষুধ খেয়ে যে এখানে গেলে আমি উপকারটা পাবো। ঠিক আছে, ঘরের পরিবারের মতো এনবিপি আপনাদের পাশে আছে। আপনি একজন নিজে সুস্থ হবেন, আরো 5 জনকে অটোমেটিক বলবেন যে এখানে আসুন, সময় নষ্ট অর্থ নষ্ট না করে প্রপার ট্রিটমেন্ট হবে, ভালো থাকবেন। আজকে দেখতে দেখতে সময় একদম শেষে চলে এসেছি। অনেক কথা হলো, অনেক ফোন নিলাম। রেগুলার ফলো করুন আমাদের প্রোগ্রাম, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রাম আপনারা দেখতে থাকুন। আমাদের প্রোগ্রামগুলো ফেসবুক, ইউটিউবেও থাকবে, লাইভও হলো এতক্ষণ। আবার দেখা হবে। ডক্টর ভাদুরী, অনেক ধন্যবাদ। শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।